আমরা তেজস্ক্রিয়তা এর আগের দিন একবার পড়েছিলাম। তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তা, যার ইংলিশে তো রেডিও অ্যাক্টিভিটি, রেডিও RADIO, রেডিও অ্যাক্টিভিটি ACTIVITY, রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা পড়তে গেলে আমাদের মৌলের পরমাণু নিয়ে কথা হয়। একটা পরমাণুর কটা অংশ, পাশ থেকে কথা বলা যাবে না। কি কি? অণু, পরমাণু। আগের দিন তাই পড়িয়েছিলাম। একটি পরমাণুর দুটি অংশ, আমরা এটা পড়িয়েছিলাম আগের দিন। পরমাণুর দুটি অংশ থাকে। একটা পরমাণু যদি হয়, পরমাণুর দুটি অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ইলেকট্রন মহল। ইলেকট্রন মহল। এর সঙ্গে আমরা এটাও পড়েছিলাম, এই পরমাণু নিউক্লিয়াসে কি থাকে? কন্ট্যাক্ট নিয়েছো? আর একটু পরিষ্কার করে বললে, আর একটু পরিষ্কার করে বললে বল। ও যেটা বলেছে ঠিকই বলেছে, বলো। হ্যাঁ, নিস্তরিত কণা। তাহলে এটা পরিষ্কার করলে বলো, ওটাই নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক ধর্মী প্রোটন কণা আর নিস্তরিত নিউট্রন কণা। তাহলে নিউক্লিয়াসে রয়েছে কি? প্রোটন কণা আর নিউট্রন কণা। আর ইলেকট্রন মহলে রয়েছে ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা। ইলেকট্রন মহলে কি রয়েছে? ঋণাত্মক ধর্মী ইলেকট্রন কণা। এরপরে কথা হচ্ছে, পরমাণু নিউক্লিয়াসে থাকা নিউট্রন আর প্রোটনগুলোকে একত্রে কি বলা হয়? নিউট্রন ও প্রোটনগুলোকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। নিউট্রন ও প্রোটনগুলোকে একত্রে নিউক্লিয়ন বলে। এরপরে তেজস্ক্রিয় মৌল, কতগুলো মৌল আছে যাদের পরমাণুর নিউক্লিয়াস থেকে, বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষা করে দেখিয়েছেন। রাদারফোর্ড 1900 সাল, রাদারফোর্ড উনি পরীক্ষা করে দেখিয়ে গেছেন কতগুলি মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে বা তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে কী হয়? আলফা, বিটা এবং গামা নামক 3 রকমের, মানে হ্যাঁ, ও ঠিক আছে, 1902 1900 আর কি, ও আশপাশে আছে। রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড তিনি পরীক্ষা করে দেখিয়ে গেছেন কি তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে উচ্চ ভেদন ক্ষমতাযুক্ত কি হয়? আলফা, বিটা এবং গামা নামক 3 রকমের অদৃশ্য রশ্মি নির্গত হয়। রাদারফোর্ড পরীক্ষা করে দেখিয়ে গেছেন কি তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস, তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস কোনগুলো? যে সমস্ত মৌলের পরমাণু নিউট্রন আর প্রোটন সংখ্যার অনুপাত কত? তোমার ইজ গ্রেটার দেন 1.5। যে সমস্ত মৌলের পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটন সংখ্যার অনুপাত 1.5 থেকে বেশি, বা যাদের ভর সংখ্যা 206-এর বেশি, বা ভর সংখ্যা কত? ভর সংখ্যা 206-এর বেশি, ভর সংখ্যা গ্রেটার দেন 206, তাদের পরমাণু নিউক্লিয়াস থেকে কী হয়? আলফা, বিটা এবং গামা নামক 3 রকমের অদৃশ্য রশ্মি নির্গত হয়। এই আলফা, বিটা, গামা এই রশ্মিগুলোকে বলে কি? তেজস্ক্রিয় রশ্মি। তো এখানে দেখা যায় যে আলফা রশ্মিটা কি? আলফা রশ্মিটা হচ্ছে তোমার ধনাত্মক আধানযুক্ত দ্বি আয়নিত হিলিয়াম কণার স্রোত। হিলিয়াম কণা তুমি জানো, নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, যার ভর সংখ্যা 4
পরমাণু ক্রমাঙ্ক 2, ভর সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক 2। এদিকে তাকাও, এটা যে হিলিয়াম, ভর সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক 2। এটা হচ্ছে হিলিয়াম He। এর পরমাণু নিউক্লিয়াসে কি আছে? দুটি প্রোটন কণা, দুটি নিউট্রন কণা আছে। ইলেকট্রন মহলে দুটি ইলেকট্রন আছে। এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। তো দ্বি আধানযুক্ত আলফা কণা হচ্ছে আলফা কণা সমান কি তোমার He2 4। এখানে দ্বি ধনাত্মক আধানযুক্ত হবে। ধনাত্মক আধানযুক্ত আলফা কণা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত আলফা কণার স্রোত। দ্বি আধানযুক্ত তোমার এখানে এটা আলফা কণা মানে এর ভর সংখ্যা থাকবে 4, পরমাণু ক্রমাঙ্ক হবে 2। ভর সংখ্যা 4, পরমাণু ক্রমাঙ্ক 2। তো কোনো একটা মৌল এক্স একটা তেজস্ক্রিয় মৌল যার তোমার ভর সংখ্যা A, পরমাণু ক্রমাঙ্ক Z, যদি এখান থেকে একটা আলফা কণা বেরিয়ে যায়, এটা তেজস্ক্রিয় মৌল এক্স যার A হলো ভর সংখ্যা, Z হলো পরমাণু ক্রমাঙ্ক। একটা আলফা কণা বেরিয়ে যাওয়া মানে কি এর ভর সংখ্যা 4 আর 4 কমে যাবে, পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে। তা নতুন একটা মৌল তৈরি হবে যার ভর সংখ্যা হবে A-4 আর পরমাণু ক্রমাঙ্ক Z-2। এটা হবে এক্স মৌল। পরমাণু ক্রমাঙ্ক পাল্টে গেলে মৌল আলাদা হয়ে যাবে। পরমাণু ক্রমাঙ্ক পাল্টে গেলে মৌল আলাদা হয়। উদাহরণ দেখো, যেমন ইউরেনিয়াম, এর পরমাণু ক্রমাঙ্ক 200, ভর সংখ্যা 235, পরমাণু ক্রমাঙ্ক 92। ইউরেনিয়ামের ভর সংখ্যা 235, পরমাণু ক্রমাঙ্ক কত? 92। অর্থাৎ নিউক্লিয়াসে 92টি ধনাত্মকধর্মী প্রোটন কণা আছে। যদি একটি আলফা কণা বেরিয়ে যায়, আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা কী হবে? এটা থোরিয়াম হয়ে যায়, যার পরমাণু ক্রমাঙ্ক 90 আর 231 হবে। মানে 90 পরমাণু ক্রমাঙ্ক থোরিয়ামের ক্ষেত্রে হয়। থোরিয়াম মৌলের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক কত? 90। দেখ এখানে 92 থেকে 2 বাদ যাবে, প্রোটন সংখ্যা 2 কমেছে আর ভর সংখ্যা 4 কমবে, তাহলে এটা হবে। একটি নিউট্রন কণা যার ভর সংখ্যা 1 আর আধান 0, এটা নিউট্রন কণার, এটা যে N10, এটা যে নিউট্রন কণা, এটা যে নিউট্রন কণা। আর P11 +1, P1 + 1, এটা হচ্ছে প্রোটন কণা। প্রোটন কণা P এর ভর সংখ্যা 1 আর 1 একক ধনাত্মক আধানযুক্ত, 1 একক ধনাত্মক আধানযুক্ত। আর ইলেকট্রন কণার ক্ষেত্রে -1 0, ইলেকট্রনের ভর নেই, ইলেকট্রনের ভর 0 আর এখানে কি আধান হচ্ছে কত? -1, মানে 1 একক ঋণাত্মক আধান আছে। তো এখানে কি হয়, একটা নিউট্রন কণা যখন, এদিকে তাকাও, একটি নিউট্রন কণা যখন ভেঙে যায়, নিউট্রন কণা ভেঙে গেলে কি হয়? P11 + E-10 হয়। অর্থাৎ একটা নিউট্রন কণা ভেঙে একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হয়। একটা নিউট্রন কণা ভেঙে কি হয়, একটা দেখো এই যে 1 আর -1 যোগ করলে 0 হয়ে যাবে, এই যে 0 হয়ে যাবে। এই 1 আর -1 এই দুটো যোগ করলে পরে 0 হয়ে যাবে, আর উপরে 1 আর 0তে যোগ করে 1 হবে। একটা নিউট্রন কণা ভেঙে কি হয় তোমার, একটা প্রোটন কণা আর একটা ইলেকট্রন কণা সৃষ্টি হয়। এবার কি হয়, কোনো একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসে, মনে কর ইউরেনিয়ামই হচ্ছে, ইউরেনিয়াম 235 92, যদি এখান থেকে একটি ইলেকট্রন কণা বিটা কণা বেরিয়ে যায়, বিটা কণাটা কিছুই নয়, বিটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত।
বিটা হচ্ছে বিটা মানে একটা ইলেকট্রন কণা, বিটা মানে একটা ইলেকট্রন কণা। যখন একটা তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে কি হবে, বিটা কণা বেরিয়ে যাবে, তখন কি হবে, তোমার একটা বিটা কণা বেরিয়ে যাওয়া মানে, এদিকে দেখ, একটা বিটা কণা বেরিয়ে গেলে পরে তোমার ইউরেনিয়াম 235 তো, এটা করে দিচ্ছি, এদিকে তাকাও, এদিকে তাকাও, এটাকে এদিকে আনি, এটা বিটা কণা মানে এই ঘটনাটা ঘটছে। তাহলে ইউরেনিয়াম 235, এখানে বিটা কণা না বলে এমনি এক্স মৌল ধরি, এক্স, ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড। যদি এখান থেকে একটা বিটা কণা বেরোয় তাহলে কি হবে, এক্স এ জেড মাইনাস বিটা মানে হচ্ছে N01 মাইনাস P11। এই ঘটনা বলে কি তৈরি হবে দেখে তাকাও, এখানে কি ঘটনাটা ঘটছে, এই দুটো যোগ করলে পরে কি হবে, এক্স এ প্লাস 1 বাই জেড প্লাস 1 মাইনাস N01। তারপরে এখানে ভর সংখ্যা 1 কমবে, এই নিউট্রনের ভর সংখ্যা 1 কমে যাচ্ছে, তার মানে এক্স এ আর জেড প্লাস 1। এই জায়গাটা দেখো, কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটা বিটা কণা বেরিয়ে গেলে পরে কি ঘটনা ঘটে, বিটা কণা বেরিয়ে যাচ্ছে মানে এই ঘটনা হচ্ছে, বিটা কণাটা তৈরি হয় নিউট্রন কণা ভেঙে, বিটা কণা তৈরি হয় নিউট্রন কণা ভেঙে, এদিকে লক্ষ্য রাখো, বিটা কণা তৈরি হয় এই নিউট্রন কণা ভেঙে, যে নিউট্রন কণা ভেঙে পরমাণু নিউক্লিয়াসে যে নিউট্রন কণা আছে ওটা ভেঙে পরে প্রোটন হয়, একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন হয় আর একটা ইলেকট্রন হয়। এটা পরমাণু নিউক্লিয়াসে যে নিউট্রন কণা আছে ওটা ভাঙলে পরে একটা নিউট্রন কণা ভেঙে একটা প্রোটন হয়, একটা ইলেকট্রন হয়। ইলেকট্রন মানেই বিটা কণা, ইলেকট্রন মানে এখানে বিটা কণা। তাহলে এখানে আমি কি করলাম দেখ, এই প্রোটনটাকে বাদিকে আনলাম, এই ঘটনাটা ঘটলো, আর ইলেকট্রন মানে বিটা কণা বলেছি। এবার কোনো এই এক্স মৌলত যে বিটা কণা বেরোলে মানে কি, বিটার পরিবর্তে এই মানটা বসালাম, এরপর দেখো কি ঘটনাটা ঘটলো, বন্ধনী করলাম, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাসগুলোকে একদিকে আনলাম, এ দুটো যোগ করলে পরে কী হবে, ভর সংখ্যা এ আর 1, এ এর সঙ্গে 1 যোগ করলাম, এ প্লাস 1, আর প্রোটন সংখ্যা জেড প্লাস 1। কিন্তু এখানে বিয়োগ হচ্ছে কি, এটা নিউট্রন কণা, নিউট্রন কণা বিয়োগ হওয়া মানে কি, ভর সংখ্যা 1 কমে যাবে, নিউট্রন কণা বেরিয়ে যাওয়া মানে কি, ভর সংখ্যা 1 কমে যাবে, আর তোমার গিয়ে প্রোটন কণা পরিবর্তন হবে না, নিচে তো শূন্য আছে, তখন এটা হয়। তাহলে কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা বেরিয়ে গেলে তার পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটি বিটা কণা বেরিয়ে গেলে তার ভর সংখ্যা কী হয়, ভর সংখ্যা একই থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। ঘটনাটা দেখে নাও এখানে। তাহলে আমরা কি বললাম, একটা তেজস্ক্রিয় মৌল যদি এক্স হয় তার ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড, যখন একটা এর আলফা কণা বেরোবে, আলফা কণা বেরোবে তখন নতুন যে তেজস্ক্রিয় মৌলটা হবে তার ভর সংখ্যা 4 কমে যাবে আর পরমাণু ক্রমাঙ্ক 2 কমবে। যদি এক্স
জেড, এখান থেকে যদি বিটা কণা বেরোয় তার ভর সংখ্যা অন্য একটা মৌল হবে। এখানে ওয়াইয়ের জায়গায় জেড মৌল বলে দিচ্ছি, জেড তো বলা যাবে না, বা ওয়াই থাক, অন্য একটা মৌল হবে যার ভর সংখ্যা একই থাকবে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক কী হবে, 1 বেড়ে যাবে। যদি এক্স মৌল থেকে একটা গামা কণা নিশ্চিত হয় তাহলে পরে ওটা ওর একই থাকবে। কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে একটা গামা কণা বেরিয়ে গেলে তার ভর সংখ্যা, প্রোটন সংখ্যা কিছুই পাল্টাবে না, ওই এক্স মৌলই থাকবে। হ্যাঁ, মৌলটা কখন পাল্টায়, যদি তার প্রোটন সংখ্যা পাল্টে যায় তখন মৌলটা পাল্টাবে, মৌলের প্রোটন সংখ্যা পাল্টালে মৌলটা পাল্টায়। যেটা আমরা করব, এই যে তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াস থেকে যদি গামা কণা নিশ্চিত হয় তাহলে সোজা বেরিয়ে যায়, আলফা কণা বেশি করে বেঁকে বেরোয়, আর গামা কণা বিটা নিশ্চিত হলে এরকম অল্প বেঁকে বেরোয়। এই যে নিউক্লিয়াস থেকে যে আলফা বিটা গামা রশ্মিগুলো বেরোচ্ছে এদের কতগুলো বৈশিষ্ট্য আছে। আলফা কণাগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম কণার স্রোত। বিটা কণা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। গামা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। এটা একটা কথা হলো। আলফা কণার ভেদন ক্ষমতা খুব কম, আলফা কণার ভেদন ক্ষমতা খুবই কম, ওটা তোমার 1 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে, এর বেশি পারে না। আলফা কণা 1 মিলিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে। আর বিটা কণাটা তোমার কি করতে পারে, তোমার 10 মিলিমিটার পুরু, 10 কেন 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করতে পারে বিটা কণা। আর গামা কণা 10 সেন্টিমিটার পুরু অ্যালুমিনিয়ামের পাত ভেদ করে যেতে পারে। বুঝছে? আলফা কণাগুলো, আলফা কণার ভর একটা প্রোটন কণার ভরের 4 গুণ, বা হাইড্রোজেন পরমাণু ভরের 4 গুণ। একটা আলফা কণার ভর হচ্ছে হাইড্রোজেন পরমাণু ভরের 4 গুণ। বিটা কণার ভর একটা ওর ভর সংখ্যা তো বিটা বিটা কণার ভর এটা ইলেকট্রন পরমাণুর ভরের সমান। আচ্ছা, আর গামা কণার কোনো ভর নেই, গামা কণার কোনো ভর নেই, ওটা তড়িৎ চুম্বক, এটা তরঙ্গ, ওটা ভরহীন, ইলেকট্রনের ভরের সমান। ইলেকট্রন কণার স্রোত, তো বিটাটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। আর কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তার ভর সংখ্যা 4 কমে যায় আর পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়। আর যদি বিটা কণা বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা একই থাকে কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়। সেটা এখানটা বোঝানোর চেষ্টা করেছি। আর তেজস্ক্রিয় মৌলের পরমাণু যদি কী হয়, তোমার একটা গামা কণা বেরোয় তাহলে ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কোনোটাই পরিবর্তন হয় না। এবার হচ্ছে পরমাণুর মধ্যে যে ধনাত্মক ধর্মী প্রোটন কণাগুলো আছে এরা খুব ঠাসাঠাসি করে এক জায়গায় আবদ্ধ রয়েছে। এটা থাকার কারণটা কি, তোমার নিউক্লিয় বন্ধন শক্তি বলে একটা কথা আছে। নিউক্লিয় বন্ধন শক্তি দ্বারা ইলেকট্রন ওই নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো ঠাসাঠাসি করে অবস্থান করে। এরপরে আমরা যেটা পড়াবো মানে ভর বিচ্যুতি, বন্ধন শক্তি, এগুলো নিয়ে পড়ানো হবে। এরপরে এতক্ষণ তোমরা কি করবে, এই যে আলফা বিটা গামা কণার সংক্রান্ত যে বৈশিষ্ট্যগুলো আছে, আলফার ভর কত, বিটার ভর কত, গামার ভর কত, আধান কার কত, হ্যাঁ এই ছকটা এবার মুখস্থ করো। একটি প্রোটন কণার ভর 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটি প্রোটন কণার ভর 1.6725 10⁻⁻24 গ্রাম।
তাহলে দুটি প্রোটন কণার ভর কত হবে? 2 গুণন 1.6725 10⁻⁻24 গ্রাম। তিনটি প্রোটন কণার ভর কত হবে? 3 গুণন 1.6725 10⁻⁻24 গ্রাম। তাহলে যদি পি সংখ্যক প্রোটন কণা থাকে, পি সংখ্যক প্রোটন কণার ভর কত হবে? পি ইন্টু 1.6725 10⁻⁻24 গ্রাম। এই কথাটা মুখস্থ করে রাখছি। একটি প্রোটন কণার ভর 1.6725, তাহলে পি সংখ্যক প্রোটন কণা থাকলে তার ভর এটা হবে। একটি নিউট্রন কণার ভর, একটি নিউট্রন কণার ভর 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটা জিনিস তাকিয়ে দেখ, এই দুটো সংখ্যা থেকে কার ভর বেশি বলে মনে হচ্ছে? একটা নিউট্রন আর প্রোটন কণার মধ্যে এটা, এখানে নিউট্রন কণার ভর এটা, প্রোটন কণার ভর এটা, এই দুটোর মধ্যে কার ভর বেশি বলে দেখাচ্ছে? প্রোটনের ভর বেশি দেখাচ্ছে, কিন্তু না, নিউট্রন কণার ভর বেশি। কি করে বুঝলাম? এদিকে নজর রাখো। 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম লিখতেই পারি। এবার এই দুটো সংখ্যার মধ্যে কে বড়? দশমিক যদি তুলে দিই, মনে করো এটা 16,750, এটা 16,725। আরে এটা দশমিকের পরে কোনো অঙ্ক থাকলে তারপরে যত কিছু শূন্য বসানো যায়। এখানে 4 ঘর ছিল, এখানে 3 ঘর ছিল। সিরিয়াস হয়ে ভাবো, এখানে 3 ঘর ছিল, আমি 4 ঘর করলাম। এবার এখানে কি হয়? 1.6750 যদি করি, তাহলে এখানে দশমিক তুলে দিলে কত? 16,750, 16,700। আর ওখানে কত? 1.6725, দশমিক তুলে দিলে 16,725। কে বড়? তো প্রথমটা তো এইটা, তো নিচেরটা নিউট্রন কণা বড়, নিউট্রন কণার ভর বেশি। এখনো ক্লিয়ার হলো না? হ্যাঁ, নিউট্রন কণার ভর বেশি। তাহলে একটি নিউট্রন কণার ভর হচ্ছে এটা। দুটি নিউট্রন কণার ভর কি হবে? দুটি নিউট্রন কণার ভর 2 ইন্টু 1.675 10⁻⁻24 গ্রাম। তিনটি নিউট্রন কণার ভর 3 ইন্টু 1.675 10⁻⁻24 গ্রাম। অতএব যদি তোমার n সংখ্যক নিউট্রন কণা থাকে, n সংখ্যক নিউট্রন কণার ভর n ইন্টু 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। n সংখ্যক নিউট্রন কণার ভর এটা। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, আমি কিন্তু পড়ার মধ্যে ঢুকে গেছি। এবার আমরা ভর বিচ্যুতি কথাটা পড়াতে চাইছিলাম। ভর বিচ্যুতি, ভর বিচ্যুতি, মাস ডিফেক্ট। ভর বিচ্যুতি কি হয়? একটা পরমাণু নিউক্লিয়াসে হিসাব করে দেখা যায়, একটা পরমাণু নিউক্লিয়াসের যে ভর পাওয়া যায়, বিজ্ঞানীরা হিসাব করে দেখছেন যে একটা পরমাণু নিউক্লিয়াসের যে ভর, সেই ভরের সঙ্গে ওর মধ্যে যে নিউট্রন আর প্রোটন সংখ্যা রয়েছে, তাদের ভরের পরিমাণ যা আছে, দুটো এক হচ্ছে না। পরমাণু নিউক্লিয়াসের যা ভর, মনে কর নিউক্লিয়াসের ভর একটা পাচ্ছে, দাঁড়িপাল্লায় পেল। পরমাণু নিউক্লিয়াস, আমি বোঝানোর জন্য বলছি, নিউক্লিয়াসের ভর মনে করো 102 গ্রাম পেল। কিন্তু নিউট্রন আর প্রোটন সংখ্যা মিলে যে ভর, সেই নিউট্রন আর প্রোটন যদি, নিউট্রন প্রোটনগুলোকে যদি আলাদা আলাদা করে সরিয়ে নিয়ে ভর মাপা হয়, তখন দেখা যাচ্ছে নিউট্রন আর প্রোটন এই দুটোর মোট ভর 104 গ্রাম হচ্ছে। নিউক্লিয়াসের ভর 102 গ্রাম। নিউট্রন আর প্রোটন আলাদা করে যদি আমি নিয়ে মেপে যোগ করে দেখি,
তখন 104 গ্রাম। তাহলে কি হলো এখানে? 2 গ্রাম ওজন কমে গেছে, 2 গ্রাম ওজন। এটাকে বলা হয় ভর বিচ্যুতি। কোনো নিউক্লিয়াসে থাকা নিউট্রন ও প্রোটনগুলোর যা ভর হয় তার থেকে দেখা যায় একটা নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। একটা পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন ও প্রোটনগুলো যদি ভর হিসেব করা হয়, যা পাওয়া যায়, যদি নিউক্লিয়াসটাকে মাপা হয়, নিউক্লিয়াসটা মানে ওই নিউক্লিয়নগুলোকে একসঙ্গে মাপা হয়, তাহলে দেখা যায় কি ভর কিছুটা কমে যায়। ওই কম ভরটাকে বলে ভর বিচ্যুতি, মাস ডিফেক্ট। এটা কেন হয় তার জবাব আমরা যাব। ভর বিচ্যুতি মানে আমাদের সবাইকে একসঙ্গে যদি ওজন করা যায় একটা ভর পাবো তো, সবাইকে যদি একসঙ্গে নিয়ে একটা দাঁড়িপাল্লায় মাপা যায় ভর পাবো। এবার যদি আলাদা আলাদা করে যদি নিয়ে মাপা হয়, আলাদা আলাদা করে নিয়ে মেপে যে ভরটা পাচ্ছি সেটা বেশি পাওয়া যাচ্ছে। সবাইকে একসঙ্গে মাপলে পরে যে ভর হয়, আলাদা আলাদা করে মাপলে পরে যে ভর পাচ্ছি, আলাদা আলাদা করে মাপা ভরটার পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে ওই বেশি পরিমাণ থেকে সবাইকে একসঙ্গে মাপলে পরে যে ভরটা হচ্ছে কিছুটা কম হচ্ছে, এটা হয়। কারণ এই যে ভরের যে ডিফারেন্সটা, এটাকেই বলা হয় কি ভর বিচ্যুতি। কথাটা বুঝতে পারলাম? তাহলে কোনো নিউক্লিয়াসের মধ্যে থাকা নিউট্রন ও প্রোটনগুলোর মোট ভর, কোনো নিউক্লিয়াসে থাকা নিউট্রন ও প্রোটনের মোট ভর থেকে ওই স্থির নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। স্থির নিউক্লিয়াস মানে যখন তেজস্ক্রিয়তা ঘটেনি আর কি, এরকম স্থির নিউক্লিয়াসের ভর কিছুটা কম হয়। ভরের এই পার্থক্যকে বলে ভর বিচ্যুতি। ব্যাপারটা আরো একটু ক্লিয়ার করি। নিউক্লিয়াসে থাকা নিউট্রন ও প্রোটনের মোট ভর স্থির নিউক্লিয়াসের ভর থেকে কিছুটা কম হয়। মানে একসঙ্গে যদি মাপা হয় তখন ভরটা কিছুটা কম। ভরের এই পার্থক্যকে বলে ভর বিচ্যুতি। এবার দেখো, একটা পরমাণু একটি পরমাণু ধরি এ ভর সংখ্যা এবং জেড পরমাণু ক্রমাঙ্ক যুক্ত একটি মৌলের স্থির নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম। চলো লাইনটা মুখস্থ করি। ধরি এ ভর সংখ্যা এবং জেড পরমাণু ক্রমাঙ্কযুক্ত একটি মৌলের স্থির নিউক্লিয়াসের ভর এম। সেটা গ্রাম লিখতে পারি, কেজি লিখতে পারি, আমি শুধু এম লিখলাম। নিউক্লিয়াসে থাকা একটি প্রোটনের ভর, একটি প্রোটন কণার ভর এমপি। নিউক্লিয়াসে থাকা একটি নিউট্রন কণার ভর এনপি।
এখানে এমপি এনপি ব্যাপারটা কি? এমপি মানে এই যে এই সংখ্যাটা, এদিকে তাকাও, এই এমপি যেটা বলছি, এমপিটা আর কিছুই নয় 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখানে এমপি মানে এই সংখ্যাটা, আর এনপি মানে কি? নিউটন কণার ভর 1.675 10⁻⁻24 গ্রাম। চলো এইটুকুন মুখস্থ করি, এইটুকুন মুখস্থ করি। তাহলে তাই যদি হয়, অতএব হ্যাঁ জেড সংখ্যক প্রোটন কণার ভর, প্রোটন কণার ভর, জেড সংখ্যক প্রোটন কণা, এদিকে দেখো, এ ভর সংখ্যা আর জেড পরমাণু ক্রমাঙ্ক। জেড সংখ্যক প্রোটন কণার ভর কত লিখব? জেড সংখ্যক প্রোটন কণার ভর কত লিখব? উত্তর তোমাদের কাছে আমি আগে বোঝানোর চেষ্টা করেছি। জেড সংখ্যক প্রোটন কণার ভর আছে কি উত্তর? উত্তর হচ্ছে জেড ইন্টু এমপি, জেড ইন্টু এমপি। একটি প্রোটন কণার ভর, এই পি সংখ্যক প্রোটন কণার ভর এটা, এখানে এই 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 মানটা কি? এইটাই হচ্ছে এমপি 1.6725, এটা আসলে এমপি, বইতে সেভাবে বোঝানোর চেষ্টা করেছে। আচ্ছা, এখানে ভর সংখ্যা এ, পরমাণু ক্রমাঙ্ক জেড, তাহলে নিউট্রন কণা কত আছে? ভর সংখ্যা হচ্ছে এ, পরমাণু ক্রমাঙ্ক জেড, তাহলে নিউট্রন কণা কটা আছে? হ্যাঁ, প্রোটন আর নিউট্রন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে। প্রোটন ও নিউট্রন কণার সমষ্টিকে, তাহলে নিউট্রন কণা কটা আছে? এ মাইনাস জেড, এত সংখ্যক নিউট্রন কণার ভর, নিউট্রন কণার ভর এ মাইনাস জেড সংখ্যা নিউট্রন কণা হবে তো নাকি? কারণ প্রোটন আর নিউট্রন কণার সমষ্টিকে বলে ভর সংখ্যা। এখানে প্রোটন সংখ্যা জেড দেওয়া আছে, পরমাণু ক্রমাঙ্ক মানেই প্রোটন সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা এটা হবে। এই এতগুলো নিউট্রন কণা ভর কত লিখব? কত লিখব? আরে ভাই এই দিক থেকে দেখ, এনটি প্রোটন কণা ভর কত, এনটি নিউট্রন কণা ভর কত, তাহলে এখানে কি হবে? এ মাইনাস জেডটি নিউট্রন কণা ভর কত হবে? হ্যাঁ, এ মাইনাস জেড ইন্টু এনপি, এটা হবে কি না? এটাই তো বোঝানোর চেষ্টা করেছে এর আগে। এখানে এনপি মানে আসলে কি? এনপি ধরাও, এনপি মানে কি বল? তুই তুমি আরো পরিষ্কার করো। তার মানে কি? এই যে এই সংখ্যাটা 1.675 10⁻⁻24 গ্রাম। এখানে এন, তোমার এই বইতে এই কথাগুলো নেই, এগুলো তারা ধরে নিয়েছে, এই উত্তরগুলো ওরা জানায়, তোমরা স্টুডেন্টরা জানো, এটা ধরে নিয়ে বইটা লেখা হয়েছে। তাহলে একটি নিউট্রন এ মাইনাস জেডটি নিউট্রন কণা থাকবে, কারণ ভর সংখ্যা এ আছে, পরমাণু ক্রমাঙ্ক জেড, পরমাণু ক্রমাঙ্ক জেড মানে প্রোটন সংখ্যা জেড, তাহলে নিউট্রন সংখ্যা এ মাইনাস জেড হবে। তাহলে এবার নিউট্রন ও প্রোটনের, নিউট্রন ও প্রোটনের মোট ভর, প্রোটনের মোট ভর, মোট ভর কত হবে? এ ভাই, নিউট্রন আর প্রোটনের মোট ভর কত হবে? জেড ইন্টু এমপি এ মাইনাস জেড ইন্টু এনপি। দেখা যায় কি? দেখা যায় জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এনপি ইজ গ্রেটার দেন এম। এমটা হচ্ছে কি? এম লিখেছি যে নিউক্লিয়াস, স্থির নিউক্লিয়াসের ভর, এই মানটা বড়। এম যদি 102 গ্রাম হয়, এটা 104 গ্রাম হবে। অতএব ভর বিচ্যুতি কত? ভর বিচ্যুতি সমান জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এনপি
মাইনাস এম। এটাই তোমার বইতে করে দেওয়া আছে। ভর বিচ্যুতি এইভাবে হিসাব করা হয়। বিজ্ঞানী আইনস্টাইন উনি পরীক্ষা করে দেখিয়েছেন কি যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। বিজ্ঞানী আইনস্টাইন দেখিয়েছেন ভরকে কি করা যায়, শক্তিতে রূপান্তর করা যায়। কোন সূত্র দিয়ে? তোমার ই সমান এম সি স্কোয়ার, এই সূত্রটার সাহায্যে ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়। অর্থাৎ এম ভর যদি আলোর গতিবেগ, সি এখানে আলোর গতিবেগ, এম পরিমাণ ভর যদি আলোর গতিবেগে ছোটে তাহলে যতটা শক্তি উৎপন্ন হবে, মানে এম পরিমাণ ভর নষ্ট হলে পরে কী হয়, এম ইন্টু সি, সি মানে আলোর বেগ করে যা ফল পাবো ততটা পরিমাণে শক্তি, তাপ শক্তি উৎপন্ন হয়ে যাবে, বা এমনি অন্য তোমার ওই বন্ধন শক্তি তৈরি হয়ে যাবে। ভর যদি শক্তিতে রূপান্তরিত হয় তাহলে ই সমান এম সি স্কোয়ার, এই সূত্র দ্বারা ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই যে পরমাণু বোমা যেটা তৈরি হচ্ছে, ওখানে কি করা হচ্ছে, পরমাণু বোমা ভরকে শক্তিতে রূপান্তরিত করে দিচ্ছে এই সূত্র দিয়ে। পরমাণু বোমাতে ভরকে নষ্ট করে শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে ই সমান এম সি স্কোয়ার সূত্র দিয়ে। সি হচ্ছে কি, আলোর বেগ। তাহলে এই যে মানে এই যে পরমাণু বোমাতে যে শক্তিটা উৎপন্ন হয়, সেই শক্তির উৎপন্ন হয় কি করে, ওই ভর বিচ্যুতি থেকে আসে। ভর বিচ্যুতি, এখানে দেখো এই যে ভর বিচ্যুতি, এই যে ভর বিচ্যুতি যেটা হলো, এই ভর বিচ্যুতি যদি আমি ডেল্টা এম ধরি, ডেল্টা এম জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এনপি মাইনাস এম, এটা হচ্ছে ভর বিচ্যুতি। তাহলে এইটুকুন ভর নষ্ট হয়েছে তো। পরমাণু নিউক্লিয়াসের ভর নিউট্রন ও প্রোটনের ভর থেকে কিছুটা কম, তাহলে ভর কিছু নষ্ট হয়েছে। যে ভরটা কি হয়েছে, শক্তিতে রূপান্তর, যে শক্তিটা হচ্ছে কি তোমার নিউক্লিয় বন্ধন শক্তি, যে নিউক্লিয় বন্ধন শক্তি এই ভর বিচ্যুতির জন্য তৈরি হয়েছে। ভর বিচ্যুতির জন্য কি হয়েছে, নিউক্লিয় বন্ধন শক্তির সৃষ্টি হয়েছে। এই নিউক্লিয় বন্ধন শক্তির জন্য কি হয়, ধনাত্মক ধর্মী প্রোটন কণা আর নিস্তরিত নিউট্রন কণাগুলো একসঙ্গে নিউক্লিয়াসের মধ্যে ঠাসাঠাসি করে অবস্থান করে রয়েছে। নিউক্লিয় বন্ধন শক্তি মানে এই যে ভরটা নষ্ট হয়েছে, এই ভরটা কি হবে তোমার, এই ভরটা নষ্ট কতটা শক্তি উৎপন্ন, ডেল্টা এম ইন্টু সি স্কোয়ার মানে জেড ইন্টু এমপি প্লাস এ মাইনাস জেড ইন্টু এনপি মাইনাস এম ইন্টু সি স্কোয়ার। এই এতটা পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে, যে শক্তিটা কী হচ্ছে, নিউক্লিয় বন্ধন শক্তির জন্য দায়ী। ভর বিচ্যুতি ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ, এরপরে রয়েছে কি নিউক্লিয়, তোমার নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, ঠিক আছে। এরপরের মেনুতে সেটা পাবো আমরা। ততক্ষণ এইটুকুন পড়ে নাও। নিউক্লিয় বিভাজন আর নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন, এই দুটো শব্দ আমাদের সঙ্গে পরিচয় হবো। এই নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে পরমাণু বোমা কাজ করে। পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে পারমাণবিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা হচ্ছে, নিউক্লিয় বিভাজন। আর নিউক্লিয় সংযোজনের ফলেও কি হয়, তোমার তাপ শক্তি উৎপন্ন হয়, যেটা সূর্যের মধ্যে ঘটছে। সূর্যের এবং বিভিন্ন নক্ষত্রের মধ্যে, সূর্য এবং বিভিন্ন নক্ষত্রের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়াটা চলছে। আর নিউক্লিয় বিভাজন এটা পরমাণু বোমা
পরমাণু বোমা তৈরির ক্ষেত্রে বা পরমাণু বোমা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাহায্যে ক্রিয়াশীল হয়। তো নিউক্লিয় বিভাজনটা কি? যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসকে ধীর গতির নিউট্রন কণা দ্বারা আঘাত করলে, যে নিউক্লিয় বিক্রিয়ায় তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসকে তোমার ধীর গতির নিউট্রন কণা দ্বারা আঘাত করলে, এদিকে তাকাও, এটা নিউট্রন কণা যদি এর সঙ্গে মিশিয়ে দেওয়া যায় তাহলে পরে কি হয়ে যাবে? ইউরেনিয়াম 236 হবে, ভর সংখ্যা 1 বেড়ে যাবে, পরমাণু ক্রমাঙ্ক একই থাকবে। যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো তেজস্ক্রিয় মৌলের পরমাণু নিউক্লিয়াসকে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে তখন আর ওই তেজস্ক্রিয় মৌলটা আর ঠিক থাকতে পারে না, তখন এটা ভেঙে কি হয়? এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে তোমার বেরিয়াম 14156 আর ক্রিপ্টন বেরিয়াম 156, ক্রিপ্টন 9236, ক্রিপ্টন 9236 প্লাস 3টি নিউট্রন কণা আরও শক্তি উৎপন্ন হয়। এখানে কি ঘটনাটা ঘটলো? যখন ইউরেনিয়াম হচ্ছে তেজস্ক্রিয় মৌল, সেই মৌলের পরমাণুকে নিউট্রন কণা দিয়ে আঘাত করা হচ্ছে, তার মানে এর সঙ্গে যখন যোগ করে দেওয়া হচ্ছে তখন যেটা হলো, সেই পরমাণুটা এবার আর ঠিক থাকতে পারে না, তখন এটা ভেঙে যায়। তাহলে এটা ভেঙে কী হয়? দুটি আলাদা মৌলে পরিণত হলো, সেই সঙ্গে আরও নিউট্রন কণা তৈরি হলো, শক্তি উৎপন্ন হলো, প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়। এরকম বিক্রিয়াকে কী বলা হয়? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। এই যে নিউক্লিয় বিভাজন বিক্রিয়া, যে নাইট্রোজেন তৈরি হলো, নিউট্রন কণা তৈরি হলো, এই নিউট্রন কণা আবার আরও এরকম তেজস্ক্রিয় মৌলের পরমাণুকে ভেঙে দেবে, এবং এই নীতিকে কাজে লাগিয়ে কী হয়? পরমাণু বোমা তৈরি করা হয়েছে। এবং এই পরমাণু বোমাকে কাজে লাগিয়ে কী করা হচ্ছে? তোমার পারমাণবিক চুল্লিতে বিদ্যুৎ উৎপাদনের চলছে। আবার এই পরমাণু বোমাকে কাজে লাগিয়ে তোমার বিশ্ব ধ্বংসেরও কাজে ব্যবহার করেছে। মানে আমেরিকা করেছিল, জাপানের উপরে 2টো পরমাণু বোমা ফেলেছিল, হ্যাঁ, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, হিরোশিমা এবং নাগাসাকিতে। আচ্ছা, এটা যে নিউক্লিয় বিভাজন, মানে তেজস্ক্রিয় মৌলের ভারী পরমাণু নিউক্লিয়াসকে নিউট্রন কণা দ্বারা আঘাত করলে সেটা ভেঙে গিয়ে তোমার কি হয়? দুটি আলাদা মৌলের পরমাণুতে পরিণত হয়, সেই সঙ্গে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়। এটা হচ্ছে কি? নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। আর নিউক্লিয় সংযোজন কি? যখন হালকা মৌলের একাধিক পরমাণু একসঙ্গে জুড়ে একটা নতুন মৌল তৈরি করে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হয়, তাকে বলে নিউক্লিয় সংযোজন। যখন তোমার কম পারমাণবিক ভরযুক্ত একাধিক মৌল একসঙ্গে জুড়ে নতুন মৌল কোনো সৃষ্টি করে এবং সেই সঙ্গে প্রচুর পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, তাকে বলে নিউক্লিয় সংযোজন। এই নিউক্লিয় সংযোজনের ফলে কি হয়? তোমার সূর্য এবং নক্ষত্রের মধ্যে নিউক্লিয় সংযোজন বিক্রিয়া চলছে, যার ফলে কি হয়? তোমার ওখানে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ওখানে কি হয়? হাইড্রোজেন, মানে 4টি হাইড্রোজেন পরমাণু একসঙ্গে জুড়ে হিলিয়াম পরমাণুতে পরিণত হচ্ছে, সেই সঙ্গে প্রচুর পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হচ্ছে। ওটা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া। এবার এই তেজস্ক্রিয়তার ক্ষতিকারক প্রভাব এবং তোমার পরমাণু বিস্ফোরণ সংক্রান্ত যে কথাগুলো আছে ওগুলো পড়ো।